আর এমন একটা পর্যায়ে দুর্নীতি একসময় পৌঁছেছিল, কেন্দ্র সরকারকে বহু প্রজেক্ট বন্ধ করতে হয়েছে। জি রামজির মতো এখন যেটা হয়েছে, আগে ছিল নারেগা 100 দিনের কাজ, দুর্নীতির জন্যই কেন্দ্র সরকার টাকা দেওয়া বন্ধ করেছিল। আবাস যোজনায় সবচেয়ে বেশি দুর্নীতি, মানে এরকম ঘটনাও শোনা গেছে, প্রধান নিজের মায়ের নামে বাড়ি করতেও টাকা নিয়েছে তার কাছ থেকে, এত দূরে নেমেছিল। তো তার জন্য টাকা বন্ধ করেছিল। তো তারপরে এই সরকার নিজের টাকায় বাংলার বাড়ি নাম দিয়ে 30 লক্ষ লোকের নাম রেজিস্ট্রি করেছিল কোনো সার্ভে ছাড়াই। তাদের টাকাও দেওয়া হয়েছে, তার মধ্যে 12,500 নাম এরকম বেরিয়েছে যারা এলিজিবলই নয়। আমরা তাদের নোটিশ দিচ্ছি টাকা ফেরত দেওয়ার জন্য, সরকারের টাকা লুট করতে দেবো না। তো সবচেয়ে বেশি ডামাডোল পঞ্চায়েতে হয়েছে, কোনো মালিক নেই, কেউ নেই। আজ 2000 পঞ্চায়েত প্রধান ফেরার হয়ে গেছে পাবলিকের ভয়ে, এত দুর্নীতি করেছে। আর সেই জন্য আমাদেরকে কাজকে সুগম করার জন্য, পঞ্চায়েতের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পঞ্চায়েতি আইনের সংশোধন করতে হয়েছে 2 মাসের মধ্যে, যাতে পঞ্চায়েতের কাজে বাধাপ্রাপ্ত না হয়। তো সেইখান থেকে আমরা, এবং প্রায় 11,000-এর বেশি কর্মচারীর অভাব আছে পঞ্চায়েতে এই কাজগুলো করার জন্য, তার রিক্রুটমেন্টের জন্য চেষ্টা চলছে তাড়াতাড়ি। তো এরকম একটা পরিস্থিতির মধ্যে আমাদেরকে হাতে নিতে হয়েছে, এবং আমি প্রত্যেকটি জেলায় গিয়ে ডিএম থেকে পঞ্চায়েত সেক্রেটারি পর্যন্ত 500-600 কর্মচারীর 2 ঘন্টা 3 ঘন্টার মিটিং নিচ্ছি। বিষয়টা কি, কেন কাজ এগোচ্ছে না, বা কীভাবে করতে হবে, ডিটেলস তাদের সঙ্গে কথাবার্তা বলছি। যেটা কাগজে বেরিয়েছে আজকে, যে আবাস যোজনার যে সার্ভে চলছিল, আমাদের যে টার্গেট সেটাকে অলরেডি আমরা পার করে গেছি। সার্ভেতে 40 লাখ পার হয়ে যাবে, তার থেকে কিছু লোক বাদ যাবেন যারা যোগ্য নন। তো গতি আসতে আরম্ভ করেছে কাজের মধ্যে, বৃষ্টি বাদলের জন্য কিছু অসুবিধা হচ্ছে, যেমন জি রামজির কাজ। কিন্তু আমার মনে হয় পুজোর পর থেকে সব কাজে ভালো গতি আসবে। একদমই ঠিক। আমি একটু অজিতাবুর কাছে যাব, কিন্তু এটা তো ফ্যাক্ট, যদি এত এত কোটি টাকা, মানে যেখানে হাত দেওয়া যাচ্ছে দুর্নীতির পাহাড়, এটাকে সামলে কাজ করা তো বড় সড়ো চ্যালেঞ্জ। হ্যাঁ, চ্যালেঞ্জ তো বটেই। মানে চ্যালেঞ্জ ছাড়া তো একটা সরকারের সাফল্য বোঝা যায় না, চ্যালেঞ্জ অতিক্রম করলেই তো সাফল্যটা বোঝা যায়। আমি একটু এইভাবে দেখতে চাইবো জিনিসটাকে, আমি একটু গ্রামীণ অর্থনীতিতে যে জায়গাটা ধরা দরকার বলে আমার মনে হয় অর্থনীতিবিদ হিসাবে, সেই জায়গাটাকে একটু বলতে চাই। সেটা হলো যে কতগুলো জায়গা আমরা যেটা বলি সেটা, যে আমরা যেমন পশ্চিমবঙ্গ ধান উৎপাদনে 3য় স্থানে, সারের যে প্রয়োগ হয় সেই প্রয়োগে মানে জাতীয় যে প্রোটোকল আছে তাতে কিন্তু পশ্চিমবঙ্গের অবস্থা খুব ভালো। এগুলো ভালো জিনিস, কিন্তু চ্যালেঞ্জটা কোথা থেকে আসছে, যে আমরা যদি উন্নয়নের হার দেখি, পশ্চিমবঙ্গ কী রেটে কৃষি গত 5 বছরে বেড়েছে, সেটা কিন্তু খুব ভালো জায়গায় নেই। আমরা মোটামুটি 3.24-এ বেড়েছি, 3% একটু উপরে। সেখানে অন্যান্য বড় রাজ্য, বিশেষ করে যারা চাল উৎপাদন করেন, ধান উৎপাদন করেন, তাদের রেট, মানে তেলেঙ্গানা হতে পারে, তামিলনাড়ু হতে পারে, উত্তরপ্রদেশ, তারা 16%, 14% রেটে বেড়েছে। এটা তো বড় চ্যালেঞ্জ। অর্থাৎ আমাদের উন্নয়নের হারকে সেখানে নিয়ে যেতে হবে। দ্বিতীয়ত আরেকটা যেটা, সেটা হচ্ছে আমাদের কতগুলো জায়গায় আমরা খুব মানে খারাপ অবস্থায় আছি। যেমন ইলেকট্রিসিটির প্রয়োগ, তা যদি দেখি তাহলে আমরা মোটামুটি সারা বাংলায় যত ইলেকট্রিসিটি ব্যবহার হয়, বিদ্যুৎ ব্যবহার হয়, তার মোটামুটি 3% কম কৃষিতে হয়। আর সেখানে অন্য বড় রাজ্যগুলো যেগুলো ভালো কৃষিতে উৎপাদন করছে, তাদের শতাংশের হার কোথাও 20, কোথাও 15। মানে আমাদের পাম্পসেটই বলুন বা অন্যান্য জিনিস বলুন, ডিজেলের উপর নির্ভরশীল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।